উনি জামাতের আমিরের বাসায় যাননি, উনি চরমনার পীর সাহেবের দরবারে যাননি, উনি জনাব তারেক রহমান সাহেবের দরবারে গেছেন। উনি ইনফ্যাক্ট দেশের ভিতরে ঘুরতে অস্বস্তি বোধ করেন, বেশি বাইরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। গেছেন। তো এই জিনিসটি যিনি যেভাবে বলেন, তার নিজের যেখানে এত অনিশ্চয়তা, এত সমস্যা, তারপর তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে একটা অসাধারণ সাক্ষাৎকার দিয়েছেন। নির্বাচনের ভোট কেন্দ্রে যে জিনিসগুলো হয় সেটা অ্যাবসলিউটলি মোর প্র্যাকটিক্যাল দেন অফ এনিথিং। ওখানে ইলেকশনের যে সেন্টার আছে, সেন্টারের পাশে যে বাড়ি আছে, ওই বাড়ির লোকজনের একটা প্রভাব থাকে। ওখানে যে প্রার্থী আছে সেই প্রার্থীর সমর্থকদের উপস্থিতি একটা যাকে বলে থাকে। তো একটা ইলেকশন মানে কনস্টিটিউশনতে যদি অন অ্যাভারেজে 500 ভোট সেন্টার মানে থাকে, ভোট কেন্দ্র থাকে, এই 500 ভোট কেন্দ্রে 500 রকম আপনার সিকিউরিটি ম্যানেজমেন্ট থাকে ডিফারেন্ট। মানে এক জায়গাতে আরেক জায়গাতে কাজ হবে না। ওখানে কর্মী সমর্থকদের মানে উপস্থিতি, তাদের সঙ্গে আসলে কর্মকর্তাদের একটা কমপ্লাই করে ভালো ভোটগুলো ওখানে কালেকশন করতে হয়। ওখানে যদি আপনি হ্যাট্রিক করতে চান, দাঙ্গা সংঘাত শুরু হয়ে যাবে। ওখানে ওই ভোট কেন্দ্রে ওইটা আছে ওটা আছে, মানে যারা ওখানে শক্তি দেখানোর, ব্যালট বাক্স ছিনতাই করবে, মেজরিটি পাবে, প্রতিপক্ষকে মারবে, তো তাদের সঙ্গে খুব যাকে বলে ওইভাবে একেবারে পলিটিক্যালি তাদেরকে যদি মোটিভেট করা না যায়, তাহলে এখানে যাকে বলে কোনো সিসি ক্যামেরা দিয়ে তাদেরকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর তাদের সঙ্গে যদি মারামারি আপনি করতে যান, গণ্ডগোল করতে যান, তাহলে সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রে ভোট বন্ধ হয়ে যাবে। এটা হলো বাস্তবতা। তো ও ক্ষেত্রে আসলে হয় কি, ভোটের একটা জোয়ার থাকে, আমেজ থাকে। যারা যাকে বলে সংখ্যাধিক্য ভোট পাবে, তার একটা বিশ্বাস থাকতে হবে যেখানে আমার আসলে পিটাপিটির দরকার নেই, এখানে আমাদের পিটাপিটির দরকার নেই, বিকজ আমরা এমনি জিতছি। আর যারা পরাজিত হবে তারা চিন্তা করবে যে আমরা এখানে যারা বিজয়ী পক্ষ তারা এতটা শক্তিশালী যে আমরা যদি এখানে কোনো ম্যানিপুলেশন বা কোনো কিছু করতে যাই, ইভেন কর্মকর্তা যারা আছে এখান থেকে আমরা যান নিয়ে কেউ যেতে পারবো না। বিকজ একটা সেন্টারে যদি অন অ্যাভারেজে 5000 ভোটার থাকে, তো প্রতিপক্ষ যদি কালেকশন 80% কালেকশন হয়, 3-4 হাজার ভোট একত্রে দাঁড়িয়ে থাকে, একদম রেজাল্ট আউট হওয়া পর্যন্ত 8টা-9টা পর্যন্ত কিন্তু এই ভোট কেন্দ্রে দাঁড়িয়ে থাকে নারী পুরুষরা। তো সেখানে যে কজন পুলিশ কর্মকর্তা থাকে তাদের পক্ষে ওখানে আসলে একটা ম্যানিপুলেশন করে আসা সম্ভব নয়। যদি ধরেন একটা সেন্ট্রাল ম্যানিপুলেশন সেল না থাকে, যেমন দেখা গেল ভোট কেন্দ্রে ভোট ঠিকমতো হয়েছে, আমাদের ইতিপূর্বে কিন্তু বিভিন্ন ভোটে এরকম ঘটনা ঘটেছে, ভোটাররা ভোট ঠিকমতো দিয়েছে, ব্যালট বাক্সে লিখেছে, কিন্তু গণনার ফলাফল কেন্দ্রে একভাবে হয়েছে, উপজেলা বা কেন্দ্রে একভাবে হয়েছে, আবার নির্বাচন কমিশন থেকে একভাবে হ্যাঁ আর একভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই জিনিসগুলো আমাদের দেশে একাধিকবার বিভিন্ন মোডে বিভিন্নভাবে হয়েছে। এই জায়গায় রনি ভাই, মানে আমি আবারও নিরাপত্তার প্রসঙ্গে আসবো, যেহেতু আমাদের আজকে টপিকই তাই। এই যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 2 জন সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক অ্যালবার্ট গম্বিস অ্যান্ড মর্স ট্যানের সাথে সাক্ষাৎকালে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ দৃঢ়ভাবে বলেছেন, একদিন আগেও নয়, একদিন পরেও নয়, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই হবে। এবং এর পাশাপাশি আমরা আবার দেখতে পাচ্ছি যে গোপালগঞ্জ 3-এর বিএনপি মনোনীত প্রার্থী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী জীবনের হুমকি আছে মর্মে পাঞ্জাবি তুলে বুলেট প্রুফ জ্যাকেট প্রদর্শন করছেন। নিরাপত্তা পরিস্থিতি কি আসলেও খারাপ, নাকি আমরা পারসিভ করছি যেটা খারাপ? আপনারা দুজনে যেহেতু মিলিটারি ব্যাকগ্রাউন্ডে, আপনারা একটা জিনিস জানেন যে যখন একটা মানুষ খুব ওভার অ্যাক্টিং করে, হ্যাঁ, সেখানে আসলে সমস্যা। আর যখন খুব অ্যাজ ইউজুয়াল থাকে, নর্মাল থাকে, আপনি ধরে রাখেন যে এটা পিসফুলি কমফোর্টেবলি এখানে ভালো কিছু একটা হবে। কিন্তু কোনো একটা জায়গাতে দেখেন অনেকগুলো মানুষ মারা গেছে, কিন্তু সব লোক কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, নিশ্চুপ হয়ে আছে। ওখানে আপনার নিরাপত্তার দিক থেকে আপনি মনে করবেন এটা ডেঞ্জারাস জোন। যেখানে হাসার দরকার সেখানে মানুষ কাঁদছে, যেখানে কাঁদার দরকার সেখানে কাঁদছে। এখন বাংলাদেশের সার্বিক অবস্থাতে মানে যে কথাগুলো বলছে পরিবেশ পরিস্থিতির সঙ্গে সেটা মানাচ্ছে না, কোনো অবস্থাতে মানাচ্ছে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেখানে নিজের 6 ধারের 9 ধার নেই, তার যমুনায় ঘেরাও করে এরশাদ সাহেব ঘেরাও করে, এবং সেখান থেকে বাঁচার জন্য মির্জা ফখরুল সাহেবকে টেলিফোন করেন যে আসেন আপনার এরশাদের অবস্থা থেকে আমাকে বাঁচান। তিনি একটা সেফ এক্সিটের জন্য লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন, সমঝোতা করেছেন, ইটস ওপেন সিক্রেট, সবাই জানে। তারপরে সে আবার অনেকে বলছে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রথম ধাপ। না, এটা আমি ওইভাবে বলছি না, মানে আমি শুধু স্বাভাবিকভাবে বলছি যে তার সঙ্গে তিনি মানে যেটা ইঞ্জিনিয়ারিং ধাপ ওটা তো ধরেন একটা কনস্পিরেসি থিওরি, আমাকে অনেক প্রমাণ করতে হবে, কিন্তু যেটা
সাধারণ হয়ে গেছে যে ওনার কোনো কাজ ছিল না, উনি জামাতের আমিরের বাসায় যাননি, উনি চরমনার পীর সাহেবের দরবারে যাননি, উনি জনাব তারেক রহমান সাহেবের দরবারে গেছেন। উনি ইনফ্যাক্ট দেশের ভিতরে ঘুরতে অস্বস্তি বোধ করেন, বেশি বাইরেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। গেছেন। তো এই জিনিসটি যিনি যেভাবে বলেন তার নিজের যেখানে এত অনিশ্চয়তা, এত সমস্যা, তারপর তিনি নুরুল কবির সাহেবের সঙ্গে একটা অসাধারণ সাক্ষাৎকার দিয়েছেন। তারপরে উনি একবার এসে ওই চট্টগ্রামের একটা আঞ্চলিক ভাষা আছে লড়র ভড়র, তো তিনি একবার বললেন যে এসে দেখি সব কিছু লড়র ভড়র হয়ে গেছে। তো উনি নর্মাল সেন্সে, উনি তো খুব ভালো ইংরেজি বলেন, বাংলাও অনেক সুন্দরভাবে বাংলা বলেন। তো যখনই তার মাতৃভাষা বের হয়ে গেছে, ইট মিনস হি ওয়াজ ইন প্রেশার, তার একটা প্রেশার ছিল। তো সেই কারণে তার মুখ দিয়ে লড়র ভড়র বের হয়ে গেছে। তারপরে নুরুল কবির সাহেব যখন জিজ্ঞেস করলেন যে আপনার বন্ধুরা আপনার কাছে কেউ আসে না, পুরনো বন্ধু, না কেউ আমাকে বিশ্বাস করে না, নোবডি বিলিভস মি। হোয়াই, কেন বিশ্বাস করে না? বলে তুমি এর আগে তোমার যখন আরও ভালো অবস্থা ছিল, যৌবন ছিল, অর্থাৎ 11 ওই সময়টাতে তো সে আরও স্ট্রং ছিল, আজ থেকে ধরেন 16 বছর আগে। হ্যাঁ, তো 2007-এ, 2007-এ তার বয়স ছিল 70-এর মতো, তরতাজা যুবক। এখন উনি এই বয়সে যেভাবে হাঁটাহাঁটি করছেন, এই তুলনায় যুবক, হ্যাঁ সে তুলনায় যুবক। তো তখনই সে পারেননি, বরং ওই যারা তার সঙ্গে নেমেছিল বিশ্বাস করে তাদেরকে মাঝপথে রেখে সে পালিয়ে চলে গেছে। এবং তখন সে এতটা বিব্রত, এয়ারপোর্টে এসে ডাইরেক্ট কান ধরেছে, মানে কোনো মুখে না যে আমি তওবা করলে অনেক কিছু, ডাইরেক্ট পাবলিকের সামনে সে ওপেনলি টু দ্য নেশন আমি যে কান ধরে তওবা করছি। তো তার বন্ধুরা বলতেছে যে তুমি ওই বসে এই কাজ করতে পারো, তো এই বসে তুমি তো আরও খারাপ কাজ করতে পারো। এবং এই কথা সে যখন আবার মিডিয়ার সামনে এই কথা বলে দেয় যে তার বন্ধুরা তার সম্পর্কে কথা বলে, তা আপনি বুঝতে পারেন যে সেই মানুষ যদি খুব দৃঢ়তা দেখান যে 12 তারিখে নির্বাচন হবে হবে হবে, সন্দেহটা ভাই ওই জায়গা থেকে শুরু হয়। ভেরি ইন্টারেস্টিং। আমি এখানে একটু রনিভাইয়ের একটা প্রসঙ্গ টেনে আনি। অবশ্যই। সিসিটিভির কথাটা যেটা বললাম, অ্যাকচুয়ালি এটা নট এ ব্যাড অপশন। এটা তো হয় কি, সিসিটিভি থাকলে তো হয় কি, আপনি দেখবেন যে আপনি বাড়িতে যদি একটা সিসিটিভি ব্যবহার করেন, তো তস্কররা কিন্তু আশেপাশে ঘোরার আগে দরবার চিন্তা করবে যে আমি এই বাড়িতে ঢুকবো কি ঢুকবো না, উচিত কুচিত, এবং প্র্যাকটিক্যালি এটা দেখাও গেছে। মানে কাজ করুক বা না করুক, সিসিটিভি থাকলে পরে একটু কষ্ট থাকে। তো এক নাম্বার না, কাজ করবেও বটে, যেহেতু এটা রেকর্ডেড, যদি ভিতরে পোলিংয়ের ভিতরের সময় যদি কোনো কিছু ঘটনা ঘটে, এটা একটা রেকর্ডেড থাকবে, ইট উইল বিকাম অ্যান এভিডেন্স। যদি ধরেন আনএনগ্রেভড, আমি কোনো কারণে হয়তো আমার সমস্যা হয়েছে বা আমি মনে করেছি আমারটা চিন্তাই হয়েছে, তখন এটা কিন্তু কোর্টে গেলে কিন্তু আমার একটা এভিডেন্স হিসেবে কাজ করবে। তবে আর একটা দিক আছে, বাংলাদেশে কিন্তু ওই যে ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল, এটাও দেখা যাবে যে ছল চাতুরি করে ইন্টারনেটটা দিল বন্ধ করে। সিকিউরিটি পয়েন্ট আমি আরো বলবো, সময় কি আছে? হ্যাঁ, অফকোর্স। হ্যাঁ, আমি যেটা বলতে চাই, যেমন আপনি সিসিটিভি দিলেন, এখন ওই এলাকার যে দুর্বৃত্ত সে তখন চিন্তা করবে যে দাঁড়াও, আমার সঙ্গে ফাজলামো, আমাকে তুমি সিসিটিভিতে কন্ট্রোল করবা, আমি তোমার সিসিটিভি ভাঙবো এবং এই সিসিটিভি যারা লাগাইছে তাদেরকে মারবো, তাদের পাওয়া ভাঙবে। হ্যাঁ, তাদের পাওয়া ভাঙবো, তাদেরকে মারবো। আর ওই সিসিটিভির ভরসা করে যে সমস্ত লোক মনে করছে আমি কিচ্ছু পারি না, তারা আমাকে মনে করছে আমি একবার দামড়া, দাঁড়াও আজকে এমন ডলা দেবো, পাঠার উপর পুঁতা রেখে যেভাবে মরিচ ডলে তোমাদের কাছে সেই ডলা দেবো। ফলে অনেক এলাকাতে দেখবেন আনএক্সপেক্টেড সন্ত্রাস শুরু হয়ে যাবে। মানে মূল ব্যাপার হলো কি, ল এমন একটা ব্যাপার, ভিতর থেকে যদি উৎসরিত না হয়, মানুষজন যদি আইনের প্রতি আনুগত্য না দেখায় এবং মানুষ যদি মনে না করে যে আইন ভাঙার চেয়ে আইন মানাটা লাভজনক,